বিউপি জিকে নিয়ে অনেকে টেনশনে আসো, সো আজকে ক্লাসটা করো। বিউপি জিকে নিয়ে একটা বেস্ট আইডিয়া পাবা এবং আমরা এমন কিছু প্রশ্ন সলভ করব। দেখো কয়েকটা টপিক, প্রাচীন বাংলার ইতিহাস, উপমহাদেশে মুসলিম শাসন, ইউরোপীয়দের আগমন, পাকিস্তান আমল, প্রাচীন সভ্যতা, এই টপিকগুলো থেকে কিছু প্রশ্ন নিয়েছি, বেশি না, বাট এই প্রশ্নটা সলভ করলে তোমার বিউপি জিকে নিয়ে একটা বেস্ট আইডিয়া হবে। অনেকদিন পর লাইভে যারা দেখছো, ঠিক যখনই দেখছো, লাইভ দেখো বা তুমি পরে রেকর্ডেড দেখো, এই কয়েকটা কাজ তোমাকে মাস্ট করতে হবে যদি বিউপি জিকে নিয়ে স্পেশাল কিছু চাও। আর আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্টসও রয়েছে, সো খাতা কলম নিয়ে বসো, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু নোট করতে পারো। দ্বিতীয়ত, কমেন্টে @হাইলাইট সবার লিখতে হবে। তৃতীয়ত, পোস্টে একটা রিয়েক্ট করে দাও, যে যখনই দেখবে একটা রিয়েক্ট করে রাখবা, লাভ রিয়েক্ট দিতে পারো, একটা রিয়েক্ট করে রাখবা। এবং অবশ্যই নিজের টাইম লাইন এটা শেয়ার করে ডান লিখে জানাও। আর যারা 5 জন বন্ধু শেয়ার করবা বা বেশি বন্ধু শেয়ার করবা, নিজের টাইম লাইনে শেয়ার করবা, বেশি বেশি বন্ধু মেনশন দিবা, তারা কিন্তু এরকম 2-1 জন কিন্তু আমার কোর্সে ফ্রিতে অ্যাড হতে পারো। সো বিউপি জিকে নিয়ে আজকে একটা ফ্রি ক্লাস হবে। কার কি অবস্থা, কেমন আছো? এবং হয়তো অনেক রাত হয়ে যাবে, বলবা যে ভাইয়া এত রাতে কেন লাইভে? তুমি হলে আগামীকাল ক্লাসটা করো, সমস্যা নাই, বাট যদি লাইভ করতে পারো ভালো, যদি তোমার সময় থাকে আর কি। সো দেখি কারা কারা যুক্ত হয়ে গিয়েছো লাইভে কারা যুক্ত হয়েছো একটু দেখবো। সবাই রিয়েক্ট দিয়ে ফেলো, মাস্ট রিয়েক্ট দিয়ে ফেলো। ওকে, ফ্রি জিকে ক্লাস। সো বিউপি জিকে ক্লাস, বিউপি নিয়ে অনেকের অনেক ইয়ে আছে। আজকে ক্লাসটা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং যারা বিউপি ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমাদের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, দেখতেছি। সবাই একটু রিয়েক্ট দিয়ে ফেলো, সবাই রিয়েক্ট দিয়ে ফেলতে হবে। কারা কারা যুক্ত হচ্ছে আমি জাস্ট দেখবো। আচ্ছা, ওকে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। চলো কথা না বলে আমরা শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। সো যারাই দেখছো মাস্ট কমেন্টে @হাইলাইট লিখো, পোস্টে একটা রিয়েক্ট দাও, বন্ধুদেরকে মেনশন দিতে থাকো। যারা বিউপি নিয়ে টার্গেট, বন্ধুদেরকে মেনশন। আর আজকে একটা সুখবর আছে তোমাদের জন্য, অনেকদিন পর লাইভে আসলাম, দেখি আজকে তোমরা ক্লাসটা কিরকম জমজমাট হয় কিনা একটু দেখতে চাই। তোমাদের ক্লাস আজকে জমজমাট হয় কিনা। ওকে, ওকে, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই যুক্ত হয়ে গেছে। চলো আমরা কথা শুরু করতে পারি। ওকে, সবাই মেনশন দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, মেনশন না দিলে টেনশন বেড়ে যাবে। আচ্ছা, তো এই ফাঁকে আমরা একটা প্রশ্ন উত্থাপন করলাম, তোমরা একটু পড়ে দেখো, উত্তর দেওয়ার চেষ্টা করো। বাংলাদেশের মেজরিটি এথনিক গ্রুপ কনসিস্ট অফ, বলেছে, একটু বোঝার চেষ্টা করো, আমি না ব্যাখ্যা করে তোমাদের পরে ব্যাখ্যা করি। তোমরা একটু দেখি কারা কারা উত্তর করতে পারো, ওকে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে। সো আমরা যদি এটা উত্তর করতে পারি, তার মানে হ্যাঁ, অবশ্যই আমরা দারুণ কিছু শিখবো। ওকে, মোটামুটি সবাই কমেন্ট করা শুরু করেছো, দেখতে চাই। ওকে, আর যারা এমসিকিউ ইনসাইট বইটি অর্ডার করতে চাও, তারা আমার নাবিলস জিকে পেজে মেসেজ দিবা, ভাইয়া বইটি অর্ডার করতে চাই। কারণ বিউপির আগে, বিউপির ইংলিশ প্রশ্ন সলভ করার জন্য, 40 সেট মডেল টেস্ট দেওয়ার জন্য, ঢাবি, রাবি, চবি, জাবি সবকিছু কভার হয়ে যাবে। প্রচুর প্র্যাকটিস করতে পারবা, টপিক ভিত্তিক এক্সাম এবং 40 সেট মডেল টেস্টের যে বইটা আছে এমসিকিউ ইনসাইট, সেটা নিয়ে কথা বলবো। সেটা অর্ডার করতে আমার নাবিল জিকে পেজে মেসেজ দিলে হবে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি কেউ সি অর্ডার করছো, অস্ট্রেলওয়েড, তারপর বিউপির, তোমরা একটু উত্তর করো দেখি। ওকে, সি অর্ডার করছো। তো এইখানে প্রশ্নে বলেছে বাংলাদেশের মানে মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ, এথনিক গ্রুপ মানে কি ক্ষুদ্র নিগোষ্ঠী গঠিত, মানে বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কোন জনগোষ্ঠী থেকে এসেছে? সেটা কি মঙ্গোলয়েড থেকে, তোমার সেমিটিড থেকে, অস্ট্রালয়েড থেকে, নাকি ককেশীয় থেকে?
বাংলাদেশের যেই আমরা চাকমা দেখতে পারি, সবচেয়ে সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু চাকমা, দ্বিতীয় কিন্তু মারমা, তৃতীয় ত্রিপুরা, চতুর্থ হচ্ছে সাঁওতাল। তো এই যে সবচেয়ে বৃহত্তম চাকমা বলি, মারমা বলি, তারপর আমি ত্রিপুরা বলি, এরা কোন তোমার জনগোষ্ঠীর অংশ ছিল? আমরা জানি বাঙালি একটা মিশ্র জাতি বা সংকর জাতি। এখানে আর্যরা এসেছে, অনার্যরা এসেছে। এই অনার্য যে রয়েছে, সেই অনার্যের মধ্যে আমরা কয়েকটা ভাগ দেখবো। আমাদের এখানে আর্যরা এসেছে, আবার অনার্যরা এসেছে বা প্রাক আর্য। অনার্যের মধ্যে নেগ্রিটো রয়েছে, অস্ট্রিক রয়েছে, দ্রাবিড়, এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়। তো সেই জায়গা থেকে আমরা যে দেখতে পাই যে সাঁওতাল, সমতলে বাস করা সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু সাঁওতাল, এটা মাথায় রাখতে হবে। কোথায় বাস করে আমরা কি বলতে পারি সাঁওতালরা কোথায় বাস করে? কেউ কি জানো? একটু কমেন্ট করে জানাও তো। তারা কোন, তো সেটাও একটা, তারাও একটা এরকম এই চারটার মধ্যে যে কোনো একটা জাতি থেকে এসেছে। আবার চাকমা, মারমা, ত্রিপুরা থেকে, হাজং থেকে শুরু করে বৃহৎ যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশটা, তারা কোনটা থেকে এসেছে দেখি। তো এখানে যারা উত্তর করেছো মঙ্গোলয়েড, ইয়েস, মঙ্গোলয়েড নাকি অস্ট্রালয়েড তোমরা বলতে পারবা? তো আমরা কিন্তু একটু দৃষ্টিপাত করলে দেখবো এখানে, ঠিক আছে, অস্ট্রালয়েড আমরা জানি। আবার আমাদের বাঙালি জাতি মেইন গড়ে উঠেছে নিষাদ জাতি বলা হয় যেটাকে, সেটা কিন্তু অস্ট্রিক। বাট এই যে আমাদের বাঙালি জাতি বলেনি, বলছে আমাদের বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো সবচেয়ে বেশি কোনটা থেকে, সেটা কিন্তু তোমার অবশ্যই আমরা দেখতে পাবো। আচ্ছা, সেটা আমরা দেখতে পাবো কিন্তু এই মঙ্গোলয়েড থেকে, মঙ্গোলীয় জাতি থেকে, মঙ্গোলয়েড থেকে। সো এগুলো কিন্তু ইজি, জাস্ট বেসিক ইংলিশ। টপিক 1, আমি এই জন্য সবাইকে বলি বিউপি জিকে নিয়ে কেউ প্যারা খাও না, বাংলায় পুরো জিকেটা পড়ো আর ইংলিশে শুধু প্রশ্ন সলভ করো। আর সেই প্রশ্ন সলভ করার জন্যই কিন্তু আমার এমসিকিউ ইনসাইট বইটা একটু পরে দেখাবো। আমাদের পরের প্রশ্ন খুব ভালো করে পড়ে উত্তর দিবা, কারণ তোমরা যদি আগেই প্র্যাকটিস করে না যাও, নতুন ইংলিশ কিন্তু গিয়ে নাও বুঝতে পারো। তো তোমরা এইটা একটু উত্তর করো তো, এই 2 নাম্বার প্রশ্নটা একটু উত্তর করো দেখি। Of the following, মানে নিচের কোনটি settlements of ancient Bengal was located in the eastern part of modern Bangladesh? মানে বর্তমান বাংলাদেশের আমরা জানি সবচেয়ে পূর্বের জায়গার জনপদ কোনটা ছিল, ব্যাস, সবচেয়ে পূর্বের জনপদ কোনটা ছিল। তাহলে আমরা যদি জনপদ বাংলায় পড়ে থাকি, ইংলিশে পড়তে গিয়ে কিন্তু আমরা অত প্যারা খাবো না। বলছে হুইচ অফ দ্য ফলোইং, মানে নিচের গুলোর মধ্যে কোনটা সেটেলমেন্টস অফ এনিশিয়েট বেঙ্গল। তো ইংলিশটা আমাদের বুঝতে হবে। সেটেলমেন্টস অফ এনিশিয়েট বেঙ্গল মানে প্রাচীন বাংলার, সেটেলমেন্টস মানে জনপদ বুঝিয়েছে, মানে প্রাচীন বাংলা জনপদের মধ্যে কোনটা সবচেয়ে ইস্টার্ন পার্ট ছিল। ইস্ট মানে কি পূর্বে ছিল। সবচেয়ে পূর্বের জনপদ কোনটা, সবচেয়ে পূর্বের জনপদ কোনটা? তোমরা কি উত্তর করছো? তোমাদের উত্তরগুলো পড়া দরকার। হরিকেল আছে, তোমার সমতট আছে, বরেন্দ্র আছে, রারো আছে। তো সবাই কিন্তু হরিকেল উত্তর করছো। তোমরা যারা এইভাবে প্রশ্ন সলভ করে যাবা তারা কিন্তু আর প্রশ্ন দেখলে উত্তর করতে পারবা। সবাই, তামান্না, জান্নাত, শাহরিয়ার, সবাই কিন্তু ওকে ঠিক আছে, ওকে। আর পেইড ব্যাচে কিন্তু বিউপি জিকের সাজেশনটা আমি এই সপ্তাহে দিয়ে দিচ্ছি। যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই যেহেতু হরিকেল দিয়েছো তাহলে উত্তর সঠিক। হ্যাঁ, সবচেয়ে পূর্বের জনপদ কিন্তু হরিকেল। আমরা যদি জনপদের ম্যাপটা দেখি, দেখো সবচেয়ে পূর্বের এই পার্টটা রয়েছে তোমার, আমি যদি বলি হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট। আর এই অংশটা যেখানে টিলা দেখা যায়, এখানে আমরা জানি যে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে, সেই উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। তো উত্তর পূর্বাঞ্চলের পাহাড় যেখানে রয়েছে সেখানে হরিকেল জনপদ, আর দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় যেখানে রয়েছে আমরা টারশিয়ারি যুগের পাহাড়ের কথা বলতে গেলে, তো এই জায়গায় পার্বত্য চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে। বিশেষ করে এই কক্সবাজারটা
অনেক সময় অন্য জনপদ ধরা হয়। তো এইটা কিন্তু তোমার কি হরিকেল, সবচেয়ে পূর্বে, বাংলার সবচেয়ে পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। তার এই পূর্বের জনপদ কোনটা সেটা জানতে চেয়েছে। তো এরপর কিন্তু সমতট, কুমিল্লা, নোয়াখালী সমতটের মধ্যে পড়েছে বঙ্গ, বতে বড়, বর্তে বড়, বতে বঙ্গ, সবচেয়ে বড় জনপদ কিন্তু বঙ্গ ছিল, ঢাকা, ফরিদপুর থেকে শুরু করে অনেকটা। আর চন্দ্রদ্বীপ বরিশালের অংশটা ছিল। তারপরে তোমার এই যে পুন্ড্র আর বরেন্দ্র আমরা যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে প্রাচীন, পথে পুন্ড্র, এই পুন্ড্রটা ছিল সবচেয়ে প্রাচীন, আর বরেন্দ্র ছিল সবচেয়ে তোমার এই প্রাচীনের অংশ, এই রাজশাহী বলি, বগুড়া বলি, এই অংশটা বলি। গৌর, চাপাই নবাবগঞ্জ, মানে গৌড়ের একমাত্র যেই জায়গাটা বাংলাদেশে পড়েছে বিশেষ করে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ, সেটি তো গৌড়ের এখানে পড়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম গৌড়ের অংশ। সো আমরা যদি এই ম্যাপটা খেয়াল রাখি, কোথায় কোন জনপদ, সবচেয়ে পূর্বের জনপদ, সবচেয়ে এইখানে জনপদ, এইগুলো কিন্তু আমাদের ইজিলি মনে থাকবে। ঠিক আছে, সো তোমরা যারা উত্তর করতে পেরেছো অনেক থ্যাংক ইউ। এর পরের প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, আমরা খুব ফাস্ট যাব, তবে ইংলিশ প্রশ্ন আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে গেলে কিন্তু হবে না। তুমি বাংলায় জিকেটা কমপ্লিট করবা, বাট ইংলিশে কিন্তু আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। সো হুইচ হিস্টোরিক সেটেলমেন্ট ইনক্লুডেড দ্য প্রেজেন্ট ডে সিটি অফ ঢাকা, মানে কি হুইচ হিস্টোরিক সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে হচ্ছে জনপদ, কোন কোন ঐতিহাসিক জনপদটা মানে বর্তমান যে ঢাকা সেটার অংশ ছিল, এটাই বুঝিয়েছে। তোমাকে হুবহু একদম ট্রান্সলেট করতে হবে এরকম না, এটার ভাইবটা বুঝতে হবে যে ঢাকা বর্তমান যে ঢাকা শহর রয়েছে, আমরা জানি ঢাকা শহর পূর্বের কোন জনপদের অংশ ছিল। সমতট, পুন্ড্র, বঙ্গ, হরিকেল। তোমরা যদি ম্যাপটা খেয়াল করো তাহলে কিন্তু আর প্যারা খাবা না। সো দেখি কারা উত্তর করতে পারো প্রত্যেকে। আর যারাই দেখছো তোমরা একটা রিয়েক্ট দিয়ে ফেলো, আর সর্বোচ্চ যারা শেয়ার করবা, বিউপি জিকের যারা ফ্রেন্ডদের দরকার তাদেরকে একটু মেনশন করবা এই ক্লাসগুলোতে, তারা কিন্তু অবশ্যই সামনে একটা গিফট পাবা। সেই গিফটটাকে একটু পর জানিয়ে দেবো। সো আইডিতে, বিভিন্ন মেসেঞ্জারে, বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে তোমরা অ্যাডমিশনে শেয়ার করতে থাকো, সবাই শেয়ার করতে থাকো। দেখি আজকে সর্বোচ্চ শেয়ার হয় কিনা। ওকে, তোমরা কি দিচ্ছ? তোমরা ওকে, তামান্না ইয়াসমিন, বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ তামান্না। আর দেখতে দেখতে শীতকাল কিন্তু চলেই আসলো। এখন কিন্তু পড়াশোনা একটু সবার মানে পড়তে ভাল লাগবে না, সকালে উঠতে ভাল লাগবে না, এরকম একটা, শুধু কম্বলের নিচে মুরু দিয়ে থাকতে ভালো লাগে, এই অভ্যাসটা কিন্তু শীতকালে অনেক শিক্ষার্থীকে দেখেছি। সো সেখান থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই। আর কষ্ট করলেই তো ক্যাশটা মিলবে, তাই না? তো এই সময়টাতে অনেক শিক্ষার্থী কিন্তু ঝিমিয়ে যাবে, সো ঝিমানো যাবে না। শীতকাল অবশ্যই সুন্দর, বাট পড়াশোনা দেখে মনোযোগ দিতে হবে। ওকে, আজকে মনে হলো অনেকদিন পর লাইভে আসি, কারণ অনেকদিন ফ্রি ক্লাস নেওয়া হয় না। তো ভিউপি জিকেটা আমরা জানি, অবশ্যই ভিউপি জিকেটা নিয়ে আমরা প্র্যাকটিস করছি, সাম্প্রতিক জিকে না, আমরা ভিউপি জিকে নিয়ে প্র্যাকটিস করছি। ওকে, এখানে ভিউপি জিকেটা লেখা থাকলেই বেস্ট হতো, সাম্প্রতিক জিকে যদিও লেখা, ভিউপি জিকে হবে এটা। হ্যাঁ, ওকে। তো তোমরা সবাই জানো যে বঙ্গ, বর্তমান ঢাকা, এই অংশটা বঙ্গের অংশ ছিল, তাই না? তো ইজি প্রশ্ন কিন্তু হয়। তারপর যদি আমরা একটু দেখি আরেকটা প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, হু ওয়াজ দ্য অথর অফ অর্থশাস্ত্র? এই অর্থশাস্ত্র বইটার ইংরেজি নাম কিন্তু সায়েন্স অফ পলিটিক্স, নট সায়েন্স অফ ইকোনমিক্স। অর্থ শুনেই কেউ অর্থশাস্ত্র, সায়েন্স অফ ইকোনমিক্স দিও না, সায়েন্স অফ পলিটিক্স। তো এই অর্থশাস্ত্র যে বইটা রয়েছে সেটা কে লিখেছেন? তো কলহন, কৌটিল্য, কালিদাস, ঠিক আছে, তা বাণভট্ট, এই 4 জনের নাম আমরা অবশ্যই শুনেছি যারা আমরা প্রাচীন বাংলা ইতিহাস পড়েছি। সো দেখি কে উত্তর করতে পারো, দেখি কারা এটা উত্তর করতে পারো। 4 নাম্বার প্রশ্ন কারা উত্তর করতে পারো, আমি দেখি কারা উত্তর করতে পারো, একটু দেখবো কারা জয়েন হয়েছে। ওকে, এখানে ওকে, মোটামুটি সবাই উত্তর করার চেষ্টা করছো, শেয়ার কিন্তু খুবই কম, সর্বোচ্চ শেয়ার দিয়ে দাও। আচ্ছা, ওকে, এখানে রাইসা উত্তর করছো, মিম, সুরাইয়া জান্নাত, তারপর হচ্ছে রিফাত, জুনায়েদ হাসান, রামিম, 4-এর খ দিচ্ছ, 4-এর বি দিচ্ছ, অনেকে চাণক্য বাংলায় লিখেছো, অনেকে মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ। সো হ্যাঁ, ফাইন। প্রীতম দাস বি দিচ্ছ, তারপর আর কারো উত্তর, রিফাত আবার এ দিচ্ছ, কলহন দিচ্ছ, ওমর ফারুক বি দিচ্ছ, রুফিদা জাহান রোদসী বি দিচ্ছ। ওকে, তো মাথায় রাখবা বাংলাদেশ তোমার প্রাচীন যে মৌর্য, সর্বপ্রথম রাজবংশ মৌর্য, সো সেই মৌর্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য প্লাস তার ছেলে বিন্দুসার, এদের পরামর্শক ছিল, এদেরকে পরামর্শ দিত সেই ব্যক্তির নাম কিন্তু তোমার কৌটিল্য। এই কৌটিল্য নামটা হচ্ছে চাণক্যের ছদ্মনাম।
চাণক্যের ছদ্মনাম। তো এই চাণক্য থেকে আমার সবসময় যে কথাটা মনে পড়ে, বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের একটা কমন আমি বলে দিই, বাংলা দ্বিতীয় পত্র পড়তে গেলে তোমরা নত্যবিধান সত্যবিধান পড়বা। এই নত্যবিধান সত্যবিধানের মধ্যে যে নত্যবিধান রয়েছে, কোথায় মূর্ধন্য ণ বসবে, কোথায় মূর্ধন্য ণ বসবে সেটার একটা নিয়ম রয়েছে। যেমন রি র স এর পর মূর্ধন্য ণ হয়, তো এরকম নিয়ম। কিন্তু নিয়ম ছাড়া কিছু শব্দ রয়েছে, সেটাকে বলা হয় স্বভাবতই। স্বভাবতই মূর্ধন্য ণ বসে, যে শব্দগুলোতে কোনো গ্রামাটিক্যাল নিয়ম না মেনে একদম ডিরেক্ট মূর্ধন্য ণ বসবে, এরকম 40টা 42টা শব্দ রয়েছে। তার মধ্যে একটা শব্দ কিন্তু এই চাণক্য। তো স্বভাবতই মূর্ধন্য ণ বসে এরকম শব্দগুলো একটা কবিতা রয়েছে তোমার বইয়ে। এইটা যারা মুখস্থ করতে পারো, সেখান থেকে বাংলা দ্বিতীয় পত্রের যে কোনো বিশ্ববিদ্যালয় এই বছর তুমি একটা প্রশ্ন কমন পাবা। ওকে, আমি যেহেতু বলে দিছি, সেই কবিতাটা হচ্ছে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন। এই চাণক্য দিয়ে কিন্তু শুরু হয়েছে, চাণক্য বা কৌটিল্য। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীতমণি স্থানে গুণ, পুণ্যবেণী ফণি অনু বিপণী গণিকা, আপল লাবণ্যবাণী নিপুণ ভণিতাবাণী গৌণপনবান কোনশান চিক্কন নিকন্তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এই শব্দগুলোতে সবগুলোতে মূর্ধন্য ণ হয়। সো এটা তোমরা মুখস্থ করবা। তো এরকমই ওই চাণক্য যেটা মূর্ধন্য বসে, ওই চাণক্যের ছদ্মনাম হচ্ছে কৌটিল্য, আর চাণক্যের উপাধি কিন্তু বিষ্ণুগুপ্ত। তো আমরা কিন্তু এটা মাথায় রাখবো। তো এই অর্থশাস্ত্র বা চাণক্য নীতি দুইটা বই কিন্তু লিখেছেন এই কৌটিল্য। খুবই খুবই বুদ্ধিদীপ্ত একজন ব্যক্তি ছিলেন। চাণক্যকে কি বলা হয় কেউ কি জানো? চাণক্যকে কি বলা হয় কেউ কি জানো? চাণক্যকে ভারতের কি বলা হয়? আমি কিন্তু পেইড ব্যাচে পড়িয়েছি, দেখি কার মনে আছে। চাণক্যকে ভারতের কি বলা হয়, এটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, চাণক্যকে ভারতের কি বলা হয়? অনেকে এটা জানো, রাইট? ওকে ওকে, ফাইন ফাইন। রাজিন আছো, রিয়ামণি আছো, উত্তর দিচ্ছ তোমরা, সিরাজুম্মনিরা। এই যে রাজিন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে মেকিয়াভেলি। হ্যাঁ, চাণক্যকে এই ভারতের কিন্তু মেকিয়াভেলি বলা হয়। নিকোলো মেকিয়াভেলি, যিনি জাতিরাষ্ট্রের জনক, ইতালির একজন ব্যক্তি, ঠিক আছে, যিনি ধর্ম থেকে রাষ্ট্রকে প্রথম পৃথক করেছিলেন। এই মেকিয়াভেলিকে কিন্তু তোমার এই কৌটিল্য বা চাণক্যকে মেকিয়াভেলি বলা হয়। ওকে ফাইন, অনেকেই জানো। আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, হু ওয়াজ বেঙ্গলস লাস্ট হিন্দু রুলার? মানে এই বাংলার সর্বশেষ রাজবংশ কিন্তু সেন বংশ। সর্বশেষ রাজবংশ সেন বংশ। ওই সেন বংশরা ছিল তোমার হিন্দু ধর্মাবলম্বী। এরপরে ওই শেষ রাজবংশের পরেই কিন্তু তোমার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসেন, মুসলিম শাসনের মানে গোড়াপত্তন করার চেষ্টা করেন। সো হু ওয়াজ দ্য বেঙ্গলস, বাংলার শেষ হিন্দু শাসকের নাম কি, শাসনকর্তার নাম কি? হু ওয়াজ বেঙ্গলস লাস্ট হিন্দু রুলার, এই টাইপের প্রশ্ন আসবে। বিজয় সেন, লক্ষণ সেন, হেমন্ত সেন, বল্লাল সেন। ঠিক আছে, তো এখানে সেন বংশের প্রতিষ্ঠাতাকে, সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওকে। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা একটু উত্তর করো দেখি কারা কারা ট্রাই করতেছো, নামগুলো একটু দেখবো। ওকে ফাইন। সো আমরা সেন বংশের সর্বশেষ শাসনকর্তাকে খুঁজছি। একটা বিষয় মাথায় রাখবা, সেন বংশের সর্বশেষ সফল রাজা সেটা কিন্তু লক্ষণ সেন, সেটা কিন্তু লক্ষণ সেন। তো লক্ষণ সেন যখন সেন বংশ ছেড়ে দেয়, তখন তার দুই ছেলে কেশব সেন, বিশ্বরূপ সেন, কেশব সেন ও বিশ্বরূপ সেন কিন্তু কিছুদিন রাজ্য চালায়। তো সেই জায়গা থেকে তারা সফল ছিলেন না। তো ওই যে কেশব সেন, তিনি কিন্তু সেন বংশের সর্বশেষ রাজা। আর সেন বংশের সর্বশেষ সফল রাজা বললে, সফল শব্দ যুক্ত হলে বা সাকসেসফুল রুলার, ঠিক সাকসেসফুল কিং যুক্ত করলে, ঠিক আছে। তো এখানে কিন্তু যেহেতু কেশব সেন উত্তরে নেই, আমি কয়েকটা বিষয় দূর করে দেই। যদি থাকে সেন বংশের সর্বশেষ রাজা, সর্বশেষ শাসনকর্তা কেশব সেন, কেশব সেন না থাকলে তখন আবার লক্ষণ সেন হবে। কিন্তু প্রশ্ন যদি উল্লেখ করে সাকসেসফুল কিং বা সাকসেসফুল রুলার, তখন কিন্তু আবার সর্বশেষ সফল রাজা কিন্তু হয়ে যাবে, তখন আবার লক্ষণ সেন হয়ে যাবে। তো এইগুলা কিন্তু নিয়ে খুবই কনফিউশন আছে। তোমরা যারা উত্তর করেছো 5-এর, হ্যাঁ
বি উত্তর করেছো তাদের উত্তরটা একদমই সঠিক। 5-এর বি যারা উত্তর করেছে উত্তর একদমই সঠিক, লক্ষণ সেন হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, বখতিয়ার খলজি কনকোয়ার্ড বেঙ্গল হোয়েন? বখতিয়ার খলজি বাংলা কখন জয় করেন? বখতিয়ার খলজি বাংলা কত সালে জয় করেন? কত সালে বখতিয়ার খলজি বাংলা জয় করেন? কত সালে বখতিয়ার খলজি বাংলা জয় করেন, বাংলার নদিয়া জয় করেন এবং খুব কম সংখ্যক শাসক নিয়ে? ইউ কান্ট ইমাজিন বখতিয়ার খলজি কতজন শাসক নিয়ে বাংলা জয় করেন। তুমি যদি শোনো তাহলে হাসবা। বখতিয়ার খলজি কতজন শাসক নিয়ে বাংলা জয় করেন এটা যদি জানো তাহলে তোমরা হাসবা। ওকে, তোমরা একটু এটা উত্তর করো দেখি, এটা উত্তর করো তো। তোমরা এগুলো উত্তর করলে বুঝতে পারবা কত সহজ, কত সহজ, কত সহজ। ঠিক আছে, তো তিনি মাত্র 17 জন যোদ্ধা নিয়েই কিন্তু বাংলা জয় করেছিলেন। সো আমরা এগুলো একটু আমাদের জানতে হবে। আচ্ছা, তোমরা উত্তর করতেছো যে বি, বি উত্তর করতেছো, আবার কেউ সি উত্তর করতেছো, তার মানে তোমরা একটু কনফিউজড। এটা খুবই খুবই খারাপ লাগলো, এই প্রশ্ন কিন্তু ভেরি ইজি। আবার রুমানা, আরিফুল থেকে শুরু করে নিঝুম, তোমরা কিন্তু আবার উত্তর করছো 1204। সো 1204। আবার আরাফ, আরাফ আফরোজা আবার 17 জন লিখেছো, ভেরি ফাইন, ভেরি ফাইন। সো ওকে, আচ্ছা। সো এখানে আমি দেখতে পাচ্ছি 1204 সাল যারা দিয়েছে উত্তর সঠিক। ওকে ফাইন, 1204। হ্যাঁ, 1204 সালে কিন্তু তিনি নদিয়া দখল করেছিলেন 17 জন অশ্বারোহী নিয়ে, এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলার মুসলিম, যিনি মুসলিম শাসক হিসেবে প্রথম এসেছিলেন, বখতিয়ার খলজি মাথায় রাখতে হবে। এইবার আমি যেটা নিয়ে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো একটা বই এমসিকিউ ইনসাইট, অবশ্যই এটা আমি লিখেছি, এটা এই সপ্তাহে অবশ্যই প্রি অর্ডার নেওয়া হচ্ছে, আর 2-3 দিনের মাঝখানে সবাইকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব। এই বইটাতে কি আছে? এই বইটাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্লাস মডেল টেস্ট, কিওয়ার্ড টেস্ট, মানে বাংলাদেশ জিকের যে কটা চ্যাপ্টার আছে, আন্তর্জাতিকের যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে একসাথে করে প্রত্যেকটা শুধু এমসিকিউ, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ইংলিশ এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টারে 20-30টা করে ইংলিশ এমসিকিউ আছে। যারা যারা বিউপির জন্য প্র্যাকটিস করবা, বাংলায় প্র্যাকটিস করবা, ইংলিশও প্র্যাকটিস করবা অধ্যায় ভিত্তিক, এবং ওই অধ্যায় প্র্যাকটিস করার পর তোমাকে ওই বইয়ের পৃষ্ঠার মধ্যে কিউআর স্ক্যানার দিবে, তুমি ফোন দিয়ে একটা স্ক্যান করবা, অনলাইনে ডিরেক্ট এক্সাম দিবা। এরকম টাইপের বই কিন্তু বাজারে নাই। সো তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক জিকেটা পুরো আছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, মেডিকেল, ডেন্টাল, 7 কলেজ, বিসিএস, শিক্ষক নিবন্ধন, এই যতগুলো জিনিস বললাম এগুলোর বিগত সালের কোনটা 4 বছরের কোনটা 5 বছরের করে প্রশ্ন আছে এক একটা ইউনিটের, যাতে করে প্রত্যেক দিন একদিন ঢাবি দোল্লা, একদিন জাবি দোল্লা, একদিন মেডিকেল দোল্লা, এখান থেকে কমনও পেতে পারো, প্রচুর প্র্যাকটিস করতে পারো। তাহলে এটা প্রশ্ন ব্যাংকও তোমার সাথে আছে। এটা থাকলে ফাইনালি 40 সেট মডেল টেস্ট এবং লাইভ কিউআর এক্সাম, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে, সাম্প্রতিক জিকে মিলাইয়া এক একটা মডেল টেস্টে 30টা করে প্রশ্ন থাকবে। তুমি এগুলো প্র্যাকটিস করলে কিন্তু এখান থেকে কমনও পেতে পারো। এবং অবশ্যই 30টা মডেল টেস্ট হচ্ছে বইয়ের মধ্যে থাকবে, আর 10টা থাকবে কিউআর স্ক্যান। তুমি ডিরেক্ট স্ক্যান করবা, অনলাইনে এক্সাম দিবা, যাতে একদম রিয়েল এক্সামের ফিল পাও। একই বইয়ে সবকিছু আছে। এই এমসিকিউ ইনসাইট বইটা আসতেছে। তো যারা অর্ডার করতে চাও, আমার নাবিলস জিকে পেজ, নাবিলস জিকে, যারা ইউটিউব থেকে দেখছো তোমরাও নাবিল জিকে ফেসবুক পেজে বলবো ভাই আপনারা এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে চাই, আমি অনলাইনে কুরিয়ার করে পাঠিয়ে দিব। সো ভেরি ইজি, তোমরা শুধু আমার পেজে নক দাও, এটা তোমরা শীঘ্রই এই সপ্তাহে পেয়ে যাবে। এক বই এত কিছু পাবা, দারুণ কিছু হবে। অনেক এমসিকিউ আছে, তুমি জাস্ট এই সময় এসে যারা এটা প্র্যাকটিস করে যাবা। বিউপির জন্য বলি, মেডিকেল, নার্সিং, ঢাবি, রাবি, চবি, সেকেন্ড টাইম আর এসএসসি 25-26 যারাই এই বইটার সাথে রাখবা, দারুণ কিছু হবে ইনশাল্লাহ। সো এই বইটা অনেকে কারা কারা অর্ডার করে ফেলছো অলরেডি একটু কমেন্ট করে জানাও। অলরেডি প্রি অর্ডার কারা ডান করে ফেলেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। সো অলরেডি যারা প্রি অর্ডার ডান করেছো একটু জানিয়ে দাও। প্রি অর্ডার কারা কারা করেছো আমি একটু দেখতে চাই। প্রি অর্ডার কারা কারা করে ফেলেছো এমসিকিউ ইনসাইট বইয়ের। তো যে যখনই দেখবা পরীক্ষার অনেক আগে দেখো, যখনই দেখো এই বইটা অর্ডার করতে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলবা। ব্যাস, এটা সাথে রাখো। জিকে নিয়ে আর কোনো ভয় নেই, প্রচুর প্র্যাকটিস করবা তোমার ইচ্ছা মতো। বিগত প্রশ্ন বলো, বাংলাদেশ, আন্তর্জাতিক মডেল টেস্ট তো সবারই লাগবে। মডেল টেস্ট সলভ করে না করে যদি পরীক্ষা হলে যাও, তুমি দেখবো প্রশ্ন ভুল করবা পরীক্ষায়। সো প্রি অর্ডার কারা কারা ডান করেছে একটু জানাতে পারো। ওকে,
আমাদের পরের প্রশ্ন 7 নাম্বার, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার্স ফাউন্ডার? মানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হু ওয়াজ দ্য মুঘলস এম্পায়ার্স ফাউন্ডার? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? জাহাঙ্গীর, আকবর, বাবর, হুমায়ুন? মুঘল আমলটা খুব ভালো করে সবাই পড়বা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট। সো মুঘল শাসন প্রতিষ্ঠা করেছেন কে? তোমরা যদি একটু প্রশ্নটা বুঝে পড়ো তাহলে দেখবা যে ইংলিশে আসলেও খুবই ইজি প্রশ্ন আসে। ওকে, প্রাইস জানতে, এটা অর্ডার করতে তুমি জাস্ট আমার পেজে নক দাও, সকল বিষয় জানবা। তবে যার কাছে থাকবে, তুমি তো এমনি তো মডেল টেস্ট বই কিনতা, 40 সেট মডেল টেস্ট এবং খুব বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটা মডেল টেস্টে 5টা 6টা করে সাম্প্রতিক প্রশ্ন যুক্ত করেছি আমি, সম্প্রতি যা যা ঘটেছে কমন পড়তে পারে এরকম। ওকে, সো মুঘল এটি উত্তর করো। তোমরা 7-এর বি দিচ্ছ, 7-এর আবার কেউ সিও দিচ্ছ। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526। সেই যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রথম কামানের ব্যবহার করেন। কামানের ব্যবহার করেন কার বিরুদ্ধে? ইব্রাহিম লোদির বিরুদ্ধে, লোদি বংশের সর্বশেষ শাসক। তো বাবরের কামানের শব্দে লোদি বংশের ইব্রাহিম লোদির হাতিগুলো নিজেদের কি মানে পাড়ায় মাইরা ফেলার অবস্থা হয়ে যায়। আবার বাবর কয়েকটা টেকনিক ব্যবহার করেছিলেন, তুলুগুমা টেকনিক, আরাবা টেকনিক। সো এই টেকনিকগুলো ব্যবহার করেই কিন্তু বাবর এই উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের পূর্ব নাম, ঠিক আছে? তিনি কিন্তু প্রথম মুঘল সম্রাট। তো বাবরই কিন্তু তোমার এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? সো যারা উত্তর করতে পেরেছো, থ্যাংক ইউ। আকবর আবার কারা দিচ্ছ রে ভাই? আকবর কেন? বাবর। প্রশ্ন না বুঝলে তো ভুল করবা। পরবর্তী প্রশ্ন, দ্য নেম অফ দ্য লাস্ট মুঘল এম্পারর, মানে মুঘল সর্বশেষ মুঘল সম্রাটকে। ইংলিশটা বেসিক ইংলিশ পারলেই কিন্তু, আর টপিক সম্পর্কে ধারণা থাকলেই কিন্তু ইংলিশে জিকে কোনো ব্যাপার না। দ্য নেম অফ দ্য লাস্ট মুঘল এম্পারর ওয়াজ আওরঙ্গজেব, শাহজাহান, বাবর, বাহাদুর শাহ জাফর। মাথায় রাখবা, তোমার সিপাহী বিদ্রোহ হয়। তো সিপাহী বিদ্রোহে এইখানের যে ভদ্রলোক মুঘল শাহ সম্রাট, তিনি সিপাহী বিদ্রোহে সিপাহীদের হেল্প করেন। পরে সিপাহী বিদ্রোহ যখন ব্যর্থ হয় তখন তাকে কি করা হয়? তাকে শাস্তি দেওয়া হয়, নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে, ইয়াঙ্গুনে, মানে বর্তমান মায়ানমারে। সেখানে কিন্তু তিনি 77 বছর বয়সে মারা যান, শেষ মুঘল সম্রাট। সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে, সে সাপোর্ট করেছে বলে সে কিন্তু নির্বাসিত হয় ইংরেজদের দ্বারা। সো সেই ব্যক্তির নাম কি? দেখি 8-এর কি উত্তর হবে, দেখি 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 কারা উত্তর করতে পারছো। 8-এর উত্তর কারা করতে পারছো একটু কমেন্টগুলো পড়বো। 8-এর উত্তর কারা কারা করতে পারলে একটু কমেন্টগুলো পড়বো। ওকে, অনেকে চেষ্টা করছো, ভুলও হচ্ছে অনেকের, বাট আমি একটু চেক করি কার কার উত্তরগুলো সঠিক। সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ জাফর বলি বা যদি অপশন থাকে দ্বিতীয় বাহাদুর শাহ, সেটাও কিন্তু উত্তর হবে। দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, আমি আবারও বলছি দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে? দ্বিতীয় বাহাদুর শাহ সর্বশেষ মুঘল সম্রাট, দ্বিতীয় বাহাদুর শাহ। হ্যাঁ, ফাইন ফাইন, উত্তর সঠিক দিয়েছো যারা ডি দিয়েছো। অনেকে আবার এ সি দুইটাও কিন্তু দিয়েছো, বা ডি হবে। ভাই ইংলিশে তোমাদের তাহলে জিকে তো অনেক ঘাটতি আছে, এটা কিন্তু জিকের প্রথম লেভেলের একটা প্রশ্ন। পরের প্রশ্ন, হু ওয়াজ বেঙ্গলস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব বা নবাব, আমি যাই বলি, বাংলার প্রথম স্বাধীন নবাবকে? বাংলার প্রথম স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, ঠিক আছে, ইলিয়াস শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। 4টা অপশন আছে, দেখি কারা কারা উত্তর করতে পারো বিউপি জিকের ক্লাসে। দেখি কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো দেখি। আজকে হুট করে ক্লাসে আসছি, অনেকেই জানো না, এই জন্য সংখ্যাটা কিন্তু খুবই কম।
তোমরা কিন্তু শেয়ার করে দিবে। ওকে, ফাইন। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। ওকে, বাংলার শেষ নবাব কিন্তু নিজামউদ্দৌলা, আর শেষ স্বাধীন নবাব কিন্তু সিরাজউদ্দৌলা। সো আমরা এগুলো একটু মাথায় রাখবো, প্যাচ লাগাবো না, এটা কিন্তু মুর্শিদ কুলি খানই হবে। ওকে ফাইন, বি হবে, মুর্শিদ কুলি খান হবে। আর তারপরের প্রশ্ন, হু ল্যান্ডেড অ্যাজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান ট্রেডার। দেখি প্রশ্ন বুঝে কারা উত্তর করতে পারো, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, ইউরোপীয়দের আগমন এই টপিকটা থেকে। সো আমরা এইভাবে কিন্তু প্রচুর প্রশ্ন সলভ করবো আমার ওই এমসিকিউ ইনসাইট বইটা থেকে। এবং তোমরা যারা বাংলায়ও সলভ করবা, ইংলিশে সলভ করবা, ভিউপির আগে একবার করে সলভ করে যাবা, দেখবা তোমার ভিউপি ইংলিশে কোনো ঝামেলা লাগবে না, কারো হেল্প লাগবে না, বইটা হাতে থাকলে হবে। ঢাবি রাবির জন্য তো অবশ্যই আছে। সো দেখি, হু ল্যান্ডেড অ্যাজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান ট্রেডার, কারা অর্থ বুঝেছো? ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম এই ভারতে এসেছিল? ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম ভারতে কে এসেছিল আমরা জানি? ডাচরা, ইংরেজরা, ফ্রেঞ্চরা নাকি পর্তুগিজরা? ঠিক আছে, দেখি 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 কারা 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 উত্তর করতে পারো। আমরা এভাবে কিন্তু সলভ করব, তোমাদের একটু দেখি। ওকে, তোমাদের উত্তরগুলো একটু দেখবো, কারা কারা আমরা সলভ করতে পারছি একটু দেখবো। ওকে, 10-এর ডি দিচ্ছ, 9-এর ডি, 10 না 9-এর ডি, 9-এর ডি দিচ্ছ। পর্তুগিজরা বলছো, কে বলছো? নাহিদ, তারপর রোজা, তারপর হচ্ছে রেজওয়ানা রিজবি, তারপর সুরাইয়া জান্নাত, TH রিফাত, নিবির হাসান। তোমরা কিন্তু উত্তর করছো পর্তুগিজ, তার মানে হ্যাঁ, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসে পৌঁছান 1498 সালে আমরা জানি। ঠিক আছে, সো এরপর এই উপমহাদেশে পর্তুগিজদের মধ্যখানে যে সবচেয়ে বেশি প্রশাসনিক ক্ষমতা পেয়েছিল, পর্তুগিজদের জায়গাটা ভিতরে শক্ত করেছিল, আল বুকার্ক আমরা জানি। ঠিক আছে, ওকে, সো মাথায় রাখবা এইটা হবে পর্তুগিজরা প্রথম আসে। সর্বশেষ আসে কারা? ফরাসিরা। প্রথম পর্তুগিজ, সর্বশেষ ফরাসিরা। প্রথম পর্তুগিজ, সর্বশেষ ফরাসিরা, এই দুইটা ব্যাপার একটু বেশি ভালো করে মাথায় রাখবা, আমার কাছ সাথে একটু প্র্যাকটিস করে ফেলো তোমরা। পরবর্তী প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য প্র্যাকটিস অফ সতী আউটলড। দেখি প্রশ্ন বুঝতে পারো কিনা, তারপর আমরা দেখব প্রশ্ন বুঝতে পারো কিনা। এই এই ইংলিশ প্রশ্ন সলভ না করে কেউ যাবা না কিন্তু। হোয়েন ওয়াজ দ্য প্র্যাকটিস অফ সতী আউটলড? 1819, 1829, 1839, 1849। দেখি কারা উত্তর করতে পারো। প্রশ্নটা বুঝেছো কিনা এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উত্তর প্রশ্ন বুঝলে এমনিতে পারবা, কারণ তুমি বাংলা এগুলো পড়েছো, বাট প্রশ্ন বুঝতে পারছো কি না এটা ইম্পর্টেন্ট। দশের কি হবে? 10 লিখা তারপর উত্তর করো, 10 লিখে তারপর উত্তর করো। 10-এর উত্তর কি হবে? দশের উত্তর সিদ্ধাতুল মুনতাহা করেছো। ওকে ফাইন, চিন্তা মুনতাহা। আচ্ছা, সতীদাহ প্রথা ও রদ, এই সাজ্জাদ হোসেন শুভ প্রশ্নটা ধরতে পেরেছে, এটা দেখালো। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, এখানে বলছে কখন প্র্যাকটিস অফ সতী মানে সতীদাহ প্রথা আউটলড মানে হচ্ছে বাতিল হয়ে যায়, রদ হয়ে যায়, এরকম টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। মানে সতীদাহ প্রথা কবে বাদ হয়? আমরা জানি সতীদাহ প্রথা রদ করেন কে? লর্ড বেন্টিঙ্ক। কিন্তু সতীদাহ প্রথা রদ করার জন্য আন্দোলন করেন কে, আবেদন জানান কে? সেটা আবার কে হবে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, সতীদাহ প্রথা 1829 সালে রদ হয়। কে করে? লর্ড বেন্টিঙ্ক। তখন তিনি লর্ড বেন্টিঙ্ক করেন, বাট তাকে সাহায্য করেন, সচেতনতা গড়ে তোলেন, সেটা কিন্তু রাজা রামমোহন রায়। অপরদিকে
বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। এবং তাকে আবার হেল্প করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো এই চারটা ব্যাপার আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করতে পারবে না। আমাদের পরবর্তী প্রশ্ন দেরি করবো না। ডিউরিং হোজ পিরিয়ড ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্য রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফ লাইন ওয়াজ এস্টাবলিশড। প্রশ্ন বুঝতে পারো কিনা, প্র্যাকটিস করে প্রশ্ন বুঝতে পারো কিনা এটা ম্যাটার করছে। উত্তর করতে পারছো কিনা আমার কাছে কোনো ম্যাটার করে না, প্রশ্ন বুঝতে পারছো কিনা এইটা ম্যাটার করে। আর তখনই তুমি প্রশ্ন বুঝতে পারবা বেশি বেশি যখন প্রশ্ন প্র্যাকটিস করবা। সো দেখি 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 কারা উত্তর করতে পারো। আর আমার কোর্সে কিন্তু এখনো ভর্তি চলছে, প্রত্যেক দিনই ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই সময় যারা ভর্তি হচ্ছে ওরা সব থেকে বেশি খুশি। বিউপির জন্য হোক, ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, মেডিকেল, কেন খুশি? কারণ ভর্তি হওয়ার পরপরই একদিন এক একজন 2-3টা করে ক্লাস করতে পারতেছে। এখন কথা হচ্ছে আমি কি 2-3টা করে ক্লাস নিচ্ছি না, কারণ কি আগের যে ক্লাসগুলো হয়েছে সবগুলো গ্রুপে পিন করে সাজানো আছে, ক্লাস, এক্সাম, স্লাইড, এ টু জেড। তুমি জাস্ট প্রতিদিন যদি 2টা করে ক্লাস করে ফেলো, তুমি অল্প সময়ের মাঝখানে সকল ক্লাস শেষ করতে পারবা। এবং আমার রেকর্ডেড ক্লাস আরো মজা পাবা, কারণ তোমাকে ওয়েট করতে হবে না। এই আসসালামু আলাইকুম ভাইয়া, লাইভে আসছি, কেমন আছেন, এগুলো দরকার নেই। সো যারা জিকেটা এখনো প্রবলেম আছে, আমি আবারও বলছি এই বছর কিন্তু অনেক ফাইট হবে বিশ্ববিদ্যালয়ে এবং প্রশ্নটা হার্ড হতে পারে, জিকে চেঞ্জিং অনেক। সো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই আমার কোর্সে ভর্তি হয়ে একদম ক্লাসগুলো শুরু করে দিবা, এক্সাম দিয়ে ফেলবা, মডেল টেস্ট দিয়ে ফেলবা। সো এখন যারা ভর্তি হবা তোমাদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্ট। আমি আজকে সেই ডিসকাউন্টটা ডিক্লেয়ার করে দিলাম। এটা যদি তুমি বিউপি পরীক্ষা, ঢাবি পরীক্ষা, রাবি চবি পরীক্ষার অনেক আগেও আমার লাইভটা দেখো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, তোমাদের জন্য 999 টাকা, 999 টাকা জিকে কোর্স। ভর্তি হতে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার এই যে নাবিলস জিকে পেজ, ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে নাবিলস জিকে পেজে নক দিলে হবে, ভাই আমি আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই। নাবিলস জিকে যে পেজে ক্লাস দেখছো ফলো দিয়ে রাখো। 999 টাকা, তবে বেশি দিন থাকবে না অফার, আমি 999 টাকা করে দিলাম একদম। তোমরা যদি এখন ভর্তি হও তোমরা সবচেয়ে বেশি লাভবান হবা, যে একসাথে অনেকগুলো ক্লাস পাবা, তোমার ক্লাসের সমস্যা হবে না। ক্লাসগুলো করার পর তোমার মাঝখানে যে কনফিডেন্সটা হবে, তুমি এগুলো এমনি উত্তর করতে পারবে, এগুলো সব পড়িয়েছে ইনশাল্লাহ। সো এখানে বলেছে কার আমলে প্রথম রেলওয়ে এবং টেলিগ্রাফ লাইন প্রতিষ্ঠা করা হয়? কে প্রথম রেলওয়ে এবং টেলিগ্রাফ লাইন প্রতিষ্ঠা করে? সে শর্টকাটে আমরা বুঝবো, সেটাকে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, এখানে লর্ড ওয়েলসলি, লর্ড বেন্টিং, লর্ড কেনিং, লর্ড ডালহৌসির নাম আছে। এই লর্ড ডালহৌসির সময় কিন্তু এটা করা হয়েছিল, যিনি সত্য বিলোপ নীতি করেছিলেন। সত্য বিলোপ নীতি কে করেছেন এটা আসতে পারে, কিন্তু সেটা করেছে লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতিটা কি? যে ওই সময় তো জমিদারকে তারা তোমার কি করতো, জমিদারকে তারা ল্যান্ড দিত, সে জমিদাররা ওই ল্যান্ড থেকে খাজনা তুলতো। তো কোনো জমিদারের জন্য যদি কোনো উত্তরসূরি না থাকতো, বা ওই জমিদার চাইলে কাউকে দত্তকও নিতে পারতো না, তাহলে ওই জমিদার মারা যাবার পর ওই জমিদারি প্রথার পরবর্তী কেউই থাকতো না। যদি ছেলে না থাকে বা কোনো কাউকে দত্তক নেওয়া যাবে না এরকম সিস্টেম ছিল, ওই জমিদারের ওই ল্যান্ড বা জমি কিন্তু ডিরেক্ট ইংরেজদের কাছে চলে যেত। সত্য মানে মালিকানা বিলোপ করে দিয়েছিল সেই এই নিয়ম করে এই লর্ড ডালহৌসি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এগুলো যদি বাংলায় পড়ি ইংলিশও আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে, তারপর কি? দ্য সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল অকার্ড হোয়েন? বাংলায় দ্বিতীয় বিভক্তটা কবে হয়েছিল? এইগুলা জাস্ট তোমাকে ট্রান্সলেট করতে হবে না, যদি টপিকটা বাংলায় পড়ে থাকো তাহলে দেখো কত ইজি লাগতেছে। দ্বিতীয় বিভাজনটা কত সালে হয়েছিল? 1857, 1905, 1947, 1971। চারটা অপশন দেখি, ধুমায় উত্তর করো। ভালো করে পড়ে গেলে, প্র্যাকটিস করে গেলে কি তার সমস্যা হবে না। ওকে, যারা এখন জিকে কোর্সে ভর্তি হবা তোমরা অনেক আশীর্বাদ পুষ্ট। যদি আজকে লাইভটা অনেক পরেও দেখো ইউটিউব থেকে ফেসবুকে, তখন তোমাদের জন্য অফারটা থাকবে, ঠিক আছে? বাট তোমরা যদি এখন অ্যাড হও সবচেয়ে দারুণ ভাবে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। একদম একজন 3টা করে ক্লাস করতেছে, বলছে ভাই 3টা করে করতে সমস্যা হচ্ছে না, কারণ আমার ভালো লাগতেছে। ওকে, বাংলার প্রথম ভাগ হয় যখন বঙ্গভঙ্গ হয় 1905 সালে। দ্বিতীয় ভাগটা হয় কবে? এই তো তোমরা ভুল করতেছো অনেকে, যেমন ভুল উত্তর দিয়েছে রিফাত, হৃদয়, আতাউর রহমান। বাহ 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 বাহ, ভুল উত্তর। বাংলার দ্বিতীয় বিভাজনটা কবে হয়? বাংলায় দ্বিতীয় বিভাজনটা কবে হয়? উত্তর ভুল দিচ্ছ, উত্তর কি ভুল দিচ্ছ কিনা দেখো তো, সময় দিলাম। আমারও খুব খিদা লাগছে, ক্লাস শেষ করতে হবে। সমস্যা নাই, তোমরা জাস্ট ক্লাসটা করো।
উত্তর ভুল দিচ্ছ কেন? 1947 সাল হবে, উত্তর সি 1947। প্রথম ভাগ 1905 সালে বঙ্গ ভাগ হয়, প্রেসিডেন্সি হয়, দ্বিতীয়টা হয় 1947 সালে। সো তোমরা ভুল উত্তর দিচ্ছ, একটু কারেক্ট করে নিবা, ভালো করে পড়ে কারেক্ট করে নিবা। 1947 হবে, দ্বিতীয় বলছে, সেকেন্ড পার্টিশন, নট ফার্স্ট পার্টিশন, সেকেন্ড পার্টিশন 47। 13 নম্বর প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য স্ট্যাটাস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? দেখি প্রশ্ন বুঝতে পারো কিনা, প্রশ্ন বুঝতে পারো কিনা এটা ম্যাটার করছে। এখানে উত্তর আছে টঙ্গো, টোগো, সিয়েরা লিওন, কঙ্গো, তারপর হচ্ছে মধ্য আফ্রিকা। 4টা অপশন আছে, দেখি প্রশ্ন বুঝতে পারছো কিনা সেটা একটু চেক করব, প্রশ্নটা কি বুঝতে পেরেছো কি না। দেখি কারা কারা প্রশ্ন বুঝতে পেরেছো। কারা কারা প্রশ্ন বুঝতে পেরেছো সেটা আমি দেখব। কারা কারা প্রশ্নটা বুঝতে পেরেছো সেটা ম্যাটার করছে। কারা কারা প্রশ্ন বুঝতে পেরেছো সেটা কিন্তু ম্যাটার করছে। দেখি 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 কারা উত্তর করতে পারছো। সো 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 এখানে এখানে কিন্তু 4টা অপশন। দেখো এখানে বলেছে কোন দেশ বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা করেছে, বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা করেছে, স্ট্যাটাস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যাটাস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করেছে, সেটা কিন্তু অবশ্যই সিয়েরা লিওন। আমরা জানি সিয়েরা লিওন, সিয়েরা লিওন, কেউ ভুলভাল পড়ো না, সিয়েরা লিওন, ঠিক আছে? ওকে, সিয়েরা লিওন কেন করেছে তোমরা জানো, শান্তিরক্ষা মিশনের একটা প্রেক্ষাপট রয়েছে। সো সিয়েরা লিওন হবে, সিয়েরা লিওন। ইংলিশ প্রশ্ন কিন্তু সহজই লাগে তাই না, উত্তর করতে পারলে ভেরি ইজি। পরবর্তী প্রশ্ন, হু রেইজ দ্য ভয়েস at first to use বাংলা as one of the language in পাকিস্তান পার্লামেন্ট অ্যাসেম্বলি? দেখি এইটা কারা বুঝতে পারো। তো দেখো তোমরা কিন্তু বাংলা বিউপিজিকে নিয়ে অনেক ভয় পাইতা, বাট মেইনলি বিউপিজিকে আসলে ইংলিশে হয়, বাট টপিক কিন্তু বাংলারই টপিক, বাংলা পড়ে থাকলে আর যদি কোথা থেকে ইংলিশটা প্র্যাকটিস করো, একদম একটা বই ধরে প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, তাহলে কিন্তু দেখবা যে বিউপিজিকে নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না। আর আমার পেইড ব্যাচে কিন্তু আমি বিউপির জিকে একটা স্পেশাল সাজেশন দিয়ে দিব, আর বিউপি জিকের স্পেশাল কিছু ক্লাসও থাকবে ইনশাল্লাহ। বিউপির বিগত প্রশ্ন সলভ করে দিব, এরকম ইংলিশ প্রশ্ন সলভ করে দিব, খুব শীঘ্রই সাজেশনটা দিয়ে দিব। তো এখানে প্রশ্ন যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা উত্তর খুব সহজে করতে পারবো, খুব সহজে আমরা উত্তরটা করে ফেলি। দেখি কারা কারা উত্তর করতে পারো, দেখি। আচ্ছা, এটা কারা উত্তর করতে পারছো দেখি। দেখি এটা কারা উত্তর করতে পারছো। আচ্ছা, এখানে বলেছে হু রেইজ দ্য ভয়েস এট ফার্স্ট টু ইউজ বাংলা অ্যাজ ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন পাকিস্তান? বলছে কে সর্বপ্রথম দাবি করেছে, আওয়াজ তুলেছে বাংলাকে তোমার একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। কোথায়? পাকিস্তান পার্লামেন্ট অ্যাসেম্বলি, পাকিস্তানের গণপরিষদে। পাকিস্তানের গণপরিষদে কে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি উত্থাপন করেছে, এরকম কিছু বোঝাচ্ছে, ভেরি ইজি। সে ব্যক্তিকে মৌলভী তমিজউদ্দিন খান, সৈয়দ আজমত খান, ধীরেন্দ্রনাথ দত্ত, এই যে মনোরঞ্জন ধর। অবশ্যই ধীরেন্দ্রনাথ দত্ত আমরা জানি। পাকিস্তানের প্রথম গণপরিষদে, গরম পরিষদ 1948 আমরা জানি তিনি কিন্তু করেছেন। এই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, যে জায়গাটা এখন বর্তমানে যদিও ব্রাহ্মণবাড়িয়ার, সেই ধীরেন্দ্রনাথ দত্তই কিন্তু, তার নামে কুমিল্লা একটি স্টেডিয়ামে রয়েছে। সো তিনি কিন্তু উর্দুর পাশাপাশি, নট শুধু বাংলাকে, উর্দুর পাশাপাশি। সো এটা আমাদের কিন্তু মাথায়, ইয়েস ধীরেন্দ্রনাথ দত্ত, ফাইন ফাইন ফাইন। 15 নম্বর প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু রেকগনাইজ বাংলাদেশ? তো তোমরা বাংলাটা তোমরা বুঝবা, আমি এটা নিয়ে কথা বলবো না। ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, রাশিয়া, 4টা অপশন। এখানে ইন্ডিয়া একটা অপশন থাকলে কিন্তু ভালো হতো। সো দেখি কারা উত্তর করতে পারো, দেখি কারা উত্তর করতে পারো এই প্রশ্নটা। দেখি ফার্স্ট ফার্স্ট উত্তর করো, দেখি কারা উত্তর করতে পারো। কোন দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে?
তো এই টাইপের প্রশ্ন আসবে। মেডিকেলে এই প্রশ্ন চলে আসতে পারে, মেডিকেলে, ঢাবিতে, যে কোনো জায়গায় চলে আসতে পারে। খুবই বেসিক একটা প্রশ্ন, কিন্তু ভেরি ইজিও একটা প্রশ্ন। দেখি কারা উত্তর করতে পারো, একটু দেখবো কারা উত্তর করতে পারো, একটু দেখবো। যারা এখনো একটা রিয়েক্ট দাওনি, একটা রিয়েক্ট দিয়ে ফেলো পোস্টে, ঠিক আছে? আর যারা বই কিনতে চাও কিংবা তোমার কোর্সে যুক্ত হতে চাও এখন ডিসকাউন্টে, ভালো কিছু করতে চাও, তারা আমার পেজে নাবিলস জিকে পেজে নক দিয়ে ফেলবা, নাবিলস জিকে পেজে নক দিয়ে ফেলবা। ওকে, তোমরা ভুটান দিচ্ছ। ওকে, তার মানে যেহেতু ভুটান দিচ্ছ তাহলে আর কোনো প্যারা নাই, ভুটানই উত্তর হবে অবশ্যই। ভুটান বাংলাদেশের প্রথম স্বীকৃতি দিয়েছে। তারপরে হু ইজ দ্য অনলি ফরেন সিটিজেন, কে একমাত্র বিদেশি নাগরিক হিসাবে টু বি রেকগনাইজড অ্যাজ বীর প্রতীক ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি নাগরিক হিসাবে বীর প্রতীক স্বীকৃতি পেয়েছে কে? এইটাই। তোমার না পুরো প্রশ্ন পড়তেই হবে না, তুমি জাস্ট কিছু কিওয়ার্ড, শুধু কিছু কিওয়ার্ড দেখেই কিন্তু তুমি উত্তর করতে পারো। যেমন অ্যান্থনি মাসকারান হাসের কথা বলা আছে, উইলিয়াম এস ওডারল্যান্ড, যাকে আমরা WS ওডারল্যান্ড বলি, জর্জ হ্যারিসনের নাম আছে, আবার নান অফ দিস, এখানে কেউ না। বাংলাদেশে বিদেশি একমাত্র কোন ব্যক্তি হিসেবে বীর প্রতীক পেয়েছে? আমরা জানি মুক্তিযুদ্ধে 4 ধরনের খেতাব দেওয়া হয়, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। সবচেয়ে বেশি দেওয়া হয়েছে বীর প্রতীক, বেশি সংখ্যক। একমাত্র বিদেশি হিসেবে বীর প্রতীক কে পেয়েছেন? এইটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টাইপের প্রশ্ন আসে। আবার এগুলো কিন্তু তোমার অবশ্যই বিউপির জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা বিউপিকে টার্গেট করে পড়ছো। সো তোমরা কিন্তু দিচ্ছ। ভাই এগুলো আর থাকবে না স্বাধীনতা সম্পর্কে? তুমি কি শিওর স্বাধীনতা সম্পর্কে এগুলো থাকবে না? তুমি কি শিওর? এগুলো পড়ানো বাদ দেন, তুমি কি শিওর এগুলো থাকবে না? সো ইয়েস, 999 টাকা, 999 টাকা। অনেকে অলরেডি নক দিচ্ছ পেজে কোর্সের জন্য। যারা এখন অ্যাড হবে তারা সবচেয়ে বেশি আশীর্বাদ পুষ্ট, নক দিয়ে ফেলো নাবিলস জিকে পেজে। সো এটা হবে অবশ্যই WS ওডারল্যান্ড, তোমরা উইলিয়াম এস ওডারল্যান্ড দিচ্ছ, ঠিক আছে? ওকে ফাইন। পরের প্রশ্ন, হুইচ সেক্টর ওয়াজ composed of naval commandos during our liberation war? দেখি বুঝতে পারো কিনা, বিগত সালের প্রশ্ন বুঝতে পারো কিনা, এই টাইপের প্রশ্ন কিন্তু হবে। সো এখানে দেখি কে বলতে পারো। প্রশ্ন বোঝাটাই মেইন, ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন যা সিম্পলি বোঝাটাই মেইন, কারণ বোঝার পর উত্তর তুমি করতে পারবা। কারণ কি? কারণ তুমি বাংলা এগুলো পড়েছো। উত্তর তুমিও করতে পারবা কারণ তুমি এগুলো বাংলায় কিন্তু পড়েছো। উত্তর তুমি করতে পারবা যদি প্রশ্ন বুঝো, আর কিছুই না। দ্যাটস ইট, ভেরি ইজি। বিউপিজিকে নিয়ে কেউ ভয় পাও না, ইনশাল্লাহ বিউপিজিকে নিয়ে স্পেশাল সাজেশন থাকবে পেট বেচে। সো দেখি কারা কারা উত্তর করতে পারো। 16 কত হবে, 17 কত হবে, দেখি উত্তর করো। দেখি কারা উত্তর করতে পারো। হুইচ সেক্টর ওয়াজ কম্পোজড অফ নাভাল কমান্ডার ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার? সো ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। এটা কি হবে দেখি তো বাচ্চা কাচ্চারা। তোমরা দিচ্ছ, একজন দিচ্ছে 17D, ভুল উত্তর। রিফাত ভুল উত্তর। আবার দিচ্ছ 17B, রানা আহমেদ ভুল উত্তর। মিম রহমান 17 সেক্টর 10 দিচ্ছ। জেরিন সেক্টর 10 দিচ্ছ। ওকে ফাইনালি এখানে বলেছে যে মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নৌ সেক্টর ছিল, কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিল না, কোন সেক্টর 1 নম্বর সেক্টরের অধীনে ছিল, সেই সেক্টরের নাম হচ্ছে 10 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর, বঙ্গোপসাগর এই সেক্টরটা ছিল। সো এইটাই কিন্তু এখানে বলেছে, সেক্টর 10 হবে। ভেরি ইজি। তোমরা আমাকে বলো তো মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর, ঢাকার প্রধান শহরটি কোন সেক্টরের অধীনে ছিল? একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও তোমরা। সো সেক্টর থেকেও কিন্তু তোমার মেডিকেলের প্রশ্ন আসে, বিউপিতে প্রশ্ন আসতে পারে। সো এই টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? 10 নম্বর সেক্টর হবে। ইয়েস ফাইন, ইয়েস ইয়েস, তোমরা যারা উত্তর করেছো উত্তর সঠিক। ওকে থ্যাংক ইউ। আজকে অনেকেই তো লাইভ ক্লাস করতে পারবে না, কারণ আমি হুট করে এসেছি, আমার সময় খুবই কম হয়, কারণ পেইড ব্যাচের ক্লাস কিন্তু শেষ করি তারপর এটাতে এসেছি। সো বুঝতেই পারছো। আমাদের 18 নাম্বার প্রশ্ন, হুইচ ইজ দ্য মোস্ট এনশিয়েন্ট সিভিলাইজেশন? সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? ভেরি ইজি না?
এনশিয়েন্ট মানে প্রাচীন, সিভিলাইজেশন মানে সভ্যতা, এইগুলা ভেরি ইজি। তোমরা যারা বিউপিজি কিনে ভয় পাচ্ছ তোমরা বোকা, প্রশ্ন সলভ করলে আর ভয় পাইতা না। কারণ কি, প্রশ্ন একই, টপিক একই, ল্যাঙ্গুয়েজটা শুধু ইংলিশ, আর এমন বেসিক ইংলিশ থেকে প্রশ্ন আসবে তোমরা এগুলো পারো। সো সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? গ্রিস, মেসোপটেমিয়া, রোম, সিন্ধু। 4টা অপশন রয়েছে। আমরা দেখি কারা উত্তর করতে পারো। ঢাকা 2 নাম্বার সেক্টর দিচ্ছ যারা, উত্তর সঠিক। রিফাত, হৃদয়, রুফিদা, ঈশানী, সিদরাতুল মুনতাহা, তারপর হচ্ছে ওকে ফাইন ফাইন, সুমাইয়া সুলতানা, নিশাত, তাবাসসুম, সঠিক উত্তর দিচ্ছ। সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? দেখি উত্তর করো। সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? 18 কি হবে? সবচেয়ে প্রাচীন সভ্যতা যেই সভ্যতার 4টা ভাগ ছিল, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, ব্যাবিলনীয়। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, 4টা ভাগ ছিল যে সভ্যতার। গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার ছিল সেই সভ্যতার, গুরুত্বপূর্ণ কিছু অবদান ছিল সেই সভ্যতার। বর্তমান ইরাকে সেই সভ্যতা, এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝখানের অংশটাতে সেই সভ্যতা ছিল। ইরাক, ইরান, সিরিয়া থেকে শুরু করে ওই অঞ্চলটাতে সেই সভ্যতাটা ছিল। সুতরাং বুঝতেই পারছো সেই সভ্যতার কিছুই না, নান আদার দেন, সবাই উত্তর করছো খুব সুন্দর করে, মেসোপটেমীয় সভ্যতা। যে সভ্যতার প্রথম অংশ ছিল কিন্তু সুমেরীয়, সুমেরীয় কিন্তু একদম সর্বপ্রথম সভ্যতা। অপশনে মেসোপটেমীয় না থেকে যদি সুমেরীয় থাকে, ব্যাবিলনীয় থাকে, ক্যালেডীয় থাকে বা অ্যাসিরীয় থাকে, তখন সেগুলো থেকে একটা উত্তর হবে। তবে যদি সুমেরীয় থাকে, সুমেরীয় উত্তর হবে, কারণ সভ্যতা শুরু হয়েছে সুমেরীয় দিয়ে, যারা চাকা আবিষ্কার করেছিল। বুঝতেই পারছো, সুমেরীয়, এবং সেটা হবে মেসোপটেমীয় সভ্যতা, রাইট? সো সভ্যতা নিয়ে আমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের আন্তর্জাতিক টপিকের ক্লাসের সভ্যতার ক্লাসটা হবে খুব শীঘ্রই। পেজ যারা যুক্ত হও নাই, হয়ে যাও পেজে জং দিয়ে। 19 নাম্বার প্রশ্ন, ইনকা সিভিলাইজেশন বিল্ট আপ ইন হোয়ার? ইনকা সভ্যতা ছিল কোথায়? দেখছো কত সহজ প্রশ্ন আসে। ইনকা সিভিলাইজেশন বিল্ট আপ ইন ড্যাশ? ইজিপ্ট মানে মিশর, ইরানে, দক্ষিণ আমেরিকায়, চীনে। 4টা অপশন আছে, তোমরা উত্তর করো তো। ইনকা সভ্যতা কোথায় ছিল? ইনকা সভ্যতা কোথায় ছিল? ভেরি ইজি প্রশ্ন, দেখি কারা কারা উত্তর করতে পারো, আমি কমেন্টগুলো একটু দেখবো। ব্যাস, আমরা আজকে প্রশ্ন সলভ করে দেখতেছি জিকে প্রশ্ন কিরকম সহজ আসবে, বাট আমাদের সলভ করতে হবে। ওকে ফাইন, দেখি ললিতা বণিক টুকি, উত্তর করছো বি। ইনকা সভ্যতা, এটা তোমরা হয়তো অনেকেই জানো না। ইনকা সভ্যতা ছিল কোথায়? আচ্ছা, দক্ষিণ আমেরিকা। হ্যাঁ, সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা ছিল, দক্ষিণ আমেরিকায়, মাথায় রাখবা। আমাদের পরবর্তী প্রশ্ন, হু ফার্স্ট ডিভাইডেড দ্য সার্কেল ইনটু 360 ডিগ্রি? কে 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 বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছিল? কোন সভ্যতা বৃত্তকে সর্বপ্রথম 360 ডিগ্রিতে ভাগ করেছে? কি ক্যালেডীয়, অ্যাসিরীয়, গ্রিক আর ব্যাবিলনীয়? কারা কারা বৃত্তকে সর্বপ্রথম 360 ডিগ্রিতে ভাগ করেছে? 360 ডিগ্রিতে ভাগ করেছে কারা? দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কোন সভ্যতার কোন অবদান? ভালো করে পড়বা। কোন সভ্যতার কি অবদান? আমি আবারও বলছি, কোন সভ্যতার কি অবদান? খুব ভালো করে পড়বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য। কোন সভ্যতার কি অবদান? এটা কি হবে? বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে কারা? কারা যুদ্ধবাজ সামরিক রাষ্ট্র ছিল? কারা অক্ষাংশ দ্রাঘিমাংশ আবিষ্কার করেছে? তারাই কিন্তু এই বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে। কি হবে বলো দেখি, কি হবে? কি হবে? এটা কি হবে? এটা কি হবে? দেখি উত্তর করো, ছোট বাচ্চারা উত্তর করো তো। 20 নাম্বার কি উত্তর হবে? ছোট ভাই বোন গুলা উত্তর করো আজকের হুটহাট ক্লাসে। দেখি 20-এর উত্তর কি হবে? এখানে অ্যাশিরি উত্তর করছো, জেরিন, তারপর হৃদয় সি, সৌরভ আবার সি বলতেছো, গ্রিক উত্তর ভুল। MST মানে মোসাম্মদ শাবানা ইসলাম উত্তর করেছো বি, উত্তর হতে পারে। ভাইয়া এইরকম ইংলিশের জিকে ক্লাস আরো চাই। রাজিন বলতেছো, রাজিন থ্যাংক ইউ, রাজিন থ্যাংক ইউ। তোমরা যদি আগ্রহ দেখাও, শেয়ার করো, তাহলে এরকম ক্লাস আরো পেতে পারো। হ্যাঁ, পেইড ব্যাচে অবশ্যই আমাদের ক্লাস থাকবে এবং বিউপিজিকে নিয়ে অনেক সাজেশন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাশিরিয়রা উত্তর সঠিক, উত্তর বি হবে।
অ্যাশরীয়রা হবে, উত্তর বি হবে সঠিক। ফাইন 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 ফাইন। সো তোমাদের অনেক ডিস্টার্ব করলাম আজকে ক্লাসটাতে, কারণ কি, কারণ আজকে হচ্ছে রাত কয়টা বেজে গেছে আর আমি ক্লাসে আসছি। অনেকেই ক্লাসটা হচ্ছে রেকর্ডেড করবে আমি জানি আগামীকাল। সো আমি ক্লাসটা ইউটিউবেও রাখবো, নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও, নাবিল হাসান অফিসিয়াল সার্চ দিয়ে। আর যারা ইউটিউব থেকে দেখছো এই ক্লাসগুলো হয়, বা তুমি বই কিংবা হচ্ছে আমার কোর্সে ভর্তি হবা, নাবিলস জিকে ফেসবুক পেজে ফলো দিয়ে সেখানে নক দিবা। সো মেইন কথা হচ্ছে আমাদের যে বইটা আছে, কারা অলরেডি অর্ডার করে ফেলছো জানিয়ে দাও। আমি একটা কথাই বলবো, এই বইটাতে কি আছে আমি একটু আগে কিন্তু বলেছি ক্লাসের শুরুতে। সো যারা প্র্যাকটিস করতে চাও জিকের বিগত সালের প্রশ্ন, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে এবং 40 সেট মডেল টেস্ট দিতে চাও, যে মডেল টেস্টগুলো খুবই বাছাই করা প্রশ্ন সাম্প্রতিক সহ, তারা কিন্তু এমসিকিউ ইনসাইট এই বইটা চাকরির জিকের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। চাকরির জিকে হোক, ঢাবি, মেডিকেল, রাবি, চবি, গুচ্ছের জন্য না বিশেষ করে, আর তোমার নার্সিং এর জন্য, হ্যাঁ, বা শিক্ষক নিবন্ধনের জন্য, বা বিসিএস এ যারা প্র্যাকটিস করতে চাও, সবার জন্যই কিন্তু এই এমন ভাবে ডিজাইন করা বইটা আছে ইনশাল্লাহ। বইয়ের উপরে দিয়ে দিয়েছে বইয়ে কি কি আছে, এবং বাংলাদেশে মনে হয় সর্বপ্রথম এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, যেখানে স্ক্যান করে কিউআর স্ক্যান এক্সাম দেওয়া যায়, অনলাইনে নিজে এক্সাম দেবো। বই তো দাগায় সবাই পড়ে, বাট অনলাইনে এক্সাম দিতে পারলে আসলে একদম রিয়েল এক্সামের সেই ফিলটা কিন্তু পাওয়া যায়। সো অলরেডি অনেকেই প্রি অর্ডার করে ফেলেছো। সো আজকে হুট করে একটা ক্লাস ছিল, অনেকদিন পর চলে আসলাম। তো যারা অর্ডার করো নাই বা জিকে কোর্সে ভর্তি হলে এখন কিন্তু মাত্র 999 টাকা। কত? মাত্র কিন্তু 999 টাকা এখন জিকে কোর্স। এখন ভর্তি হয়ে যারা হচ্ছে প্রতিদিন তারা খুশি। এখন রেকর্ডেড ক্লাসগুলো গ্রুপে সাজানো আছে, আগে কোনো ক্লাস মিস যাবে না। এক্সাম এবং গত 58 দিন ধরে পত্রিকা আপডেট দিয়ে যাচ্ছি, যাতে পত্রিকা থেকে প্রশ্ন কমন পড়ে সাম্প্রতিক। গত 58 দিনের প্রতিদিন দিয়ে গেছি, আজকেও দিয়েছি। সো বুঝতেই পারছো, যারা কোর্সে অ্যাড হবে এগুলো পেয়ে যাবা, সকল ক্লাস পেয়ে যাবা। তুমি এখন প্রতিদিন 2টা করে ক্লাস করে ফেলতে পারবা, এক্সাম দিয়ে ফেলতে পারবা। 999 টাকা কোর্সের প্রাইস। আর এই বইটা যারা অর্ডার করতে চাও বা কোর্স কিনতে চাও, অবশ্যই নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ, অনেকেই আমি পেজের নামটা জানবা না, ইউটিউব থেকে যারা দেখবা, আমি নাবিলস জিকে পেজটা একটু দেখিয়ে দিই, ফলো দিয়ে দাও যারা দেও না এখনো। এটা হচ্ছে নাবিলস জিকে ফেসবুক পেজ, সবাই একটু ফলো দিয়ে ফেলবা, যাতে করে তুমি এই নাবিল জিকে ফলো দিয়ে এখানে তুমি মেসেজের অপশন পাও, মেসেজে গিয়ে তুমি নক দিবা আমার এই পেজে, ঠিক আছে, যাতে তুমি বইটা কিনতে পারো। নাবিল জিকে পেজে নক দিলে বইটা কিংবা আমার কোর্স কিনতে পারবা। আর যারা ইউটিউব থেকে এই লাইভ ভিডিও দেখতে চাও, অন্যান্য লাইভ ভিডিও দেখতে চাও ইউটিউবে, তারা কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে নাবিল হাসান অফিসিয়াল। নাবিল হাসান অফিসিয়াল লিখে সার্চ করবা, নাবিল হাসান অফিসিয়াল লিখে সার্চ করলে তোমার এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তোমরা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এখানে সকল ক্লাস রেকর্ডেড পাবা, অন্যান্য আগের ক্লাস, পরের ক্লাস, সবকিছু। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা নাবিল জিকে এই পেজে নক দিলে বই বা কোর্স দুইটাই কিনতে পারবো। সো আজকে তোমাদের আর সময় নষ্ট করি না, কার কি অবস্থা একটু ভালো করে পড়ো। দেখো আমি এই বছর কিন্তু প্রচুর কম্পিটিশন হবে বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। 1 টাকা বেশি নেন কেন, প্রশ্নের উত্তরটা দিলেন না এমনি হুদাই। ওকে, বই যারা অর্ডার করবা তারা অবশ্যই জিতবা, কারণ তুমি একটা মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে গেলেও কিন্তু তোমার এমনিতে কত লাগতো, 500-600 টাকা লাগতো। আর এই বইটাতে সকল বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকের প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সাম দিতে পারবা। মনে হবে যে তুমি আমি তোমার কাছে আছি। এবং শুধু এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, বিসিএস পিডির জন্য, মেডিকেল ও নার্সিং এর জন্য, শিক্ষক নিবন্ধন, ক্যাডেট ভর্তি, অন্যান্য চাকরি পরীক্ষার জন্য, সবকিছুর জন্য কিন্তু এই এমসিকিউ ইনসাইট বইটা। সো এমন ভাবে ডিজাইন করি যাতে সবার কাজে লাগে, এবং প্রচুর এমসিকিউ, কমপক্ষে 8-9 হাজার তো হবেই। তাহলে চিন্তা করে দেখো, তুমি এটা যদি প্র্যাকটিস করে কয়েকদিন প্রতিদিন 2-3টা করে তুমি দেখবা জিকে নিয়ে যত কনফিউশন সব দূর হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন কমনও পেতে পারো ইনশাল্লাহ। সো এমন ভাবে কিন্তু বইটা সাজানো, অনেক দিন ধরে ডিজাইন করা এই বইটা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নাবিল জিকে পেজের সাথে থেকো, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে থেকো। বই অর্ডার করতে চাইলে প্রি অর্ডার চলছে, প্রি অর্ডার করলে 2-4 দিনের মধ্যে পেয়ে যাবা বই। দেরি করলে কিন্তু তুমি মিস করবা। আর হচ্ছে যে তোমার কোর্সে যারা অ্যাড হবা অবশ্যই পেজে নক দিয়ে ফেলো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, গুড বাই, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে বা ভিডিওতে। আর যারা এখনো রিয়েক্ট দাও না, একটা রিয়েক্ট দিয়ে ফেলো।